50 বছরের বেশি সময় পরে প্রথমবারের মতো ইসরায়েল পিছু হটতে বাধ্য হইল প্যালেস্টাইনের কাছে, ফিলিস্তিনের কাছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমানরা অনেক সময় এই টোটাল বাস্তবতাটা কত গভীর এবং এই যে ঐতিহাসিক ঘটনাটা, সেই ঘটনাটার ব্যাপারে তাদের যে পর্যালোচনা, সেই পর্যালোচনার জায়গায় আমি মনে করি মুসলমানদের অনেক কিছু শিখার আছে। মুসলমানরা বুঝতে পারছে এটা কত বড় একটা বিজয়, কারণ মুসলমানরা খালি যুদ্ধের বিজয়কে বিজয় মনে করে। অনেকের মধ্যে অনেক ধারণা আছে, আচ্ছা এই যে যুদ্ধবিরতি হইলো এটা তো আগেও হয়েছিল, তারপরে তো আবার বম্বিং হয়েছে, এবারও হবে কিনা, না এটা হবে না, কেন হবে না আমি এক্সপ্লেন করব। অনেকের আছে গ্রেটার ইসরায়েলের প্ল্যান, যে ইসরায়েল তো এখন নতুন সিরিয়ায় বম্বিং করবে অথবা লেবাননে বম্বিং করবে, না ও সেটাও করবে না, কেন সেটাও এক্সপ্লেন করব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কেন চূড়ান্ত ইসরায়েলের পতনের এই প্রথম ধাপটা সফলভাবে সম্পন্ন হইল, কিভাবে হইল। চলুন শুরু করি। ট্রাম্পের যেই প্ল্যান হামাস এবং নেতানিয়াহু সাইন করলো, এই প্ল্যানটা অবশ্যই আমেরিকা করে নাই, এই প্ল্যানটা ইসরায়েল করে নাই। এই প্ল্যানটা আসছে আরব বিশ্ব থেকে, সৌদি আরব, কাতার, দুবাই এবং টার্কি থেকে। এবং এটা ট্রাম্প নিজেই বলছে চারবার, চারবার সে মেনশন করছে যে তাদের মিডিয়েশনে, ইনক্লুডিং জর্ডান এবং ইজিপ্ট, তাদের মিডিয়েশনে এটা হয়েছে এবং তারা এই প্ল্যানটাকে প্রপোজ করছে। তারা কিন্তু এই প্ল্যানটা তাদের প্রপোজাল, যেটা সাইন করছে বাকি পার্টিরা। এখানে একটা খুবই সুন্দর একটা এক্সাম্পল শাহিদ বলছেন দিচ্ছেন, পলিটিক্যাল অ্যানালিস্ট। সেটা হচ্ছে গিয়ে যে এখানে নেতানিয়াহু হইল একটা গিল্টি আসামি, তার লয়ার হইল আমেরিকা। আর আমেরিকার মানে পার্টিকুলার ট্রাম্প, ট্রাম্প হচ্ছে এখানে লয়ারের মতো। যে লয়ার জানে যে সে আসলে টাকাটা মূলত পাইতেছে কার কাছ থেকে, সে যে ল ফার্মে কাজ করে সেই টাকাটা দিচ্ছে আসলে জিসিসি, আরব কান্ট্রিগুলা, টার্কি। সে জানে যে এই ফান্ডিং মূলত আসতেছে ইভেন তার দেশের ডিপ স্টেট থেকে। আর তার একটা গিল্টি আসামি আছে, সেই আসামি হলো নেতানিয়াহু এবং তার সংসার, তার সরকার, নেতানিয়াহু এবং তার সরকার। এই ক্লায়েন্টকে রাজি করানোটা হচ্ছে লয়ারের কাজ। লয়ার নানা ধানাই পানাই করতেছে, ইউএনএ যাইতেছে, তার পক্ষে হাত তুলতেছে, কিন্তু সে জানে যে ইভেনচুয়ালি এই লয়ারের কাজটা হইলো এই আসামিকে এই কাগজে সাইন করানো, যেই আসামি এইটা সাইন করতে চায় না। এই কাগজটা সাইন করার মাধ্যমে পরোক্ষভাবে ইসরায়েল প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল। এবং সেটাই আমরা বাস্তবতা আমরা সামনের 5 বছর এবং 10 বছরে আমরা দেখব। কিন্তু এই প্ল্যানটা কখনোই ট্রাম্পের প্ল্যান না, এই প্ল্যানটা আরব বিশ্বের প্ল্যান, এবং যেটাকে তারা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের মাধ্যমে পুশ করে করে, নেগোসিয়েট করে করে গত 2 বছরের প্ল্যানটাকে এই জায়গায় নিয়ে আসছে এবং ইভেনচুয়ালি এটা ইসরায়েলকে দিয়ে সাইন করানো হয়েছে। গাজার এই যুদ্ধবিরতি যে তাদের জন্য সুখকর, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গাজাবাসীর আনন্দ। আপনি যদি গাজাবাসীর আনন্দ দেখেন অথবা গাজা রেফিউজি যারা ইজিপ্টে আছে তাদের আনন্দ দেখেন, আপনি বুঝতে পারবেন যে ওই মাটির মানুষরা বুঝতে পারছে যে এটা তাদের জন্য একটা বিজয়। যেটা সরাসরিভাবে আপনি যদি দেখেন গত 2 বছর ধরে ইসরায়েলের যে নেতানিয়াহু, সে যে কথাগুলো বলছে তার এক্স্যাক্টলি উল্টা। যেমন নেতানিয়াহু বলছে যে সে গাজাকে পুরাপুরিভাবে ধ্বংস করে প্রত্যেকটা হস্টেজকে ফেরত নিয়ে আসবে এবং সে হামাসকে পুরাপুরিভাবে ধ্বংস করে দিবে। হামাস কি ধ্বংস হয়েছে? না। হামাসের পারমিশন ছাড়া, হামাসের শর্তে এগ্রি করা ছাড়া নেতানিয়াহু কি কোনো হস্টেজকে আসলে মুক্ত করতে পারছে? না, মেজরিটিকে মুক্ত করতে পারে নাই। হামাস যখন পারমিশন দিচ্ছে তখনই হস্টেজ মুক্ত হয়েছে। এবং সেই হস্টেজ মুক্ত হওয়ার শর্তটা কি? শর্তটা হচ্ছে কি, প্রতি হস্টেজের জন্য তার থেকে অনেক বেশি সংখ্যক ফিলিস্তিনি, যারা অবৈধভাবে, যাদেরকে অকারণে নির্যাতন করা হয়েছে অথবা যাদেরকে কারাগারে আটকায় রাখা হয়েছে ইসরায়েলের জেলখানায় বা ইসরায়েলের রিমান্ড সেলে, সেখান থেকে তাদেরকে মুক্ত দেওয়া হবে। সো ইসরায়েলি হস্টেজের বিনিময়ে কিন্তু ফিলিস্তিনি হস্টেজ অনেক বেশি মুক্ত হচ্ছে। তার থেকেও যেটা বড় কথা, এই চুক্তিতে তো আসলে অনেক কম্প্রিহেন্সিভ, এর মধ্যে 3টা ধাপ। এর মধ্যে প্রথম ধাপটাতে আমরা আছি। এই ধাপের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইসরায়েল তার সেনাবাহিনীকে, তার আইডিএফ সোলজারদেরকে অপেক্ষাকৃত পিছনের দিকে নিবে, অপেক্ষাকৃত পিছনের দিকে নিবে, পুরোপুরিভাবে সরাই দিবে বলে নাই, বলছে অপেক্ষাকৃত পিছনের দিকে নিবে। এবং আমেরিকা এখানে গ্যারান্টি দিচ্ছে যে ইসরায়েল আর কোনো যুদ্ধের মধ্যে জড়াবে না। এখন ডেফিনেটলি এর আগে অনেকবার ইসরায়েল এই নীতির বিপরীতে কাজ করছে, কিন্তু এইবার এই নীতির বিপরীতে কাজ করার ক্ষেত্রে তাদের অনেকগুলো প্রবলেম আছে। 1 নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে, সে যখন একবার তার সেনাবাহিনীকে পিছনের দিকে নিবে তখন অটোমেটিক্যালি
ফিলিস্তিনের পক্ষে কিন্তু দাঁড়ায় আছে আরো শক্তভাবে টার্কি, আরো শক্তভাবে জর্ডান এবং ইজিপ্ট। এবং এই চুক্তির মধ্যে এটা আছে যে যখনই যদি আবার আইডিএফ সোলজাররা অ্যাটাক করে, তখন এই চুক্তির গ্যারান্টররা তারা এটাতে ইনভলভ হয়ে যাবে, যেটা পুরোপুরিভাবে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর খারাপ হবে, এবং আমেরিকা তখন তাকে সাপোর্ট করতে চাবে না আর। অর্থাৎ এখানে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে কি, হ্যাঁ আইডিএফ সোলজাররা সরাসরি পুরাপুরিভাবে গাজা ত্যাগ করতেছে এটা বলা যাবে না, কিন্তু তারা যে গাজার থেকে পিছাচ্ছে এটা একটা ইন্ডিকেশন যে তারা পিছাইতে বাধ্য হচ্ছে, বিকজ অবভিয়াসলি ইসরায়েল কখনো তার সেনাবাহিনী পিছাইতে চায় নাই। অনেক মুসলমানের যে একটা ভুল ধারণা যে গ্রেটার ইসরায়েল তৈরি হবেই হবে, যে কোনো মূল্যে গ্রেটার ইসরায়েল তৈরি হবে, এগুলা ভাই হয়েছে কি, আমরা অনেক সময় আমাদের কিছু হাদিস কোরআনের কিছু ইঙ্গিত কেয়ামতের লক্ষণের, সেগুলাকে আমরা পড়ি এবং সেগুলা করে আমরা পৃথিবীর ব্যাপারে মনস্থির করে ফেলি। তারপরে পৃথিবীর যাই দিকেই যাক আমরা মনে করি যে না, গাজওয়াতুল হিন্দ এখন হইতেই হবে। আমাদের দেশের অনেক সিনিয়র আলেম ওলামারা বলছেন যে গাজওয়াতুল হিন্দের পিছনে তোমরা ছুটো না, গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, অথবা গাজওয়াতুল হিন্দের পিছনে ছুটে তোমাদের কাজ না। কিন্তু কিছু মানুষ গাজওয়াতুল হিন্দের চিন্তা বন্ধ করতে পারতেছে না। আবার একইভাবে এই যে গ্রেটার ইসরায়েলের ঘটনা, গ্রেটার ইসরায়েলের ঘটনার ব্যাপারে একই সমস্যা, যে গ্রেটার ইসরায়েল হবে না। এটা পৃথিবীর যারা, আপনাদের যদি সুস্থভাবে বোঝার চেষ্টা করি পৃথিবীটা কিভাবে চলতেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীটা, এই পুরা মিডল ইস্ট এবং এই আপনার একেবারে সেই টিউনিশিয়া থেকে টার্কি থেকে শুরু করে আফ্রিকা, এই পুরা পার্টটা নিয়ন্ত্রণ করতেছে চায়না, রাশিয়া, এবং আরেকদিকে হচ্ছে আরব বিশ্ব, টার্কি। এটা আমেরিকার কন্ট্রোলে নাই। পৃথিবীর এই সাউথ অঞ্চলটা পুরাপুরি আমেরিকার ডমিনেন্স হারায় যাচ্ছে। আমেরিকার ডমিনেন্স যদি হারা যায়, দেন ইসরায়েলকে কে ফান্ড করবে? ইসরায়েলকে ফান্ড করবে চায়না এবং সৌদি আরব। যখন তারা ফান্ড করবে তখন ইসরায়েল বাধ্য হবে তাদের কথা শুনতে। সো ইসরায়েলের মুসলিম বিদ্বেষী মনোভাব সামনের 30 বছর কন্টিনিউ করা অসম্ভব। তারা কখনোই কন্টিনিউ করতে পারবে না। ইভেন আমরা একটা সময় দেখব ইরান এবং ইসরায়েল দুইজনই একটা চুক্তিতে আসছে। তারা কেউই মানে যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না তাদের সাথে, এবং তাদের এই যুদ্ধ কন্টিনিউ করে গত 50 বছরের এই বেহাল অবস্থা দাঁড়াইছে। ইভেন ইরান এবং ইসরায়েলের মধ্যে চুক্তি হবে, ঠিক যেরকম আমরা রিসেন্টলি কাতারের আমিরের সাথে ইসরায়েলের প্রাক্তন মেজর জেনারেলের হ্যান্ডশেক দেখছি। অর্থাৎ এই হ্যান্ডশেকের একটা মানে আছে যে ইসরায়েলের নিয়ন্ত্রণ একসময়, তাদের সামরিক বাহিনী এবং তাদের পলিটিক্সের নিয়ন্ত্রণ একসময় মুসলিম বিশ্ব এবং চায়নার হাতেই আসবে। তাই গ্রেটার ইসরায়েল হওয়া সম্পূর্ণভাবে অসম্ভব। এবং ইসরায়েল চাইলেই আরো 10 বছর আমেরিকার সাপোর্ট ছাড়া, ইউরোপের সাপোর্ট ছাড়া আরো 5টা পাশাপাশি দেশে, সেটা ইজিপ্টে হোক, জর্ডানে হোক, অথবা সেটা লেবানন, সিরিয়াতে হোক, সে অ্যাটাক করতে পারবে না। সে 30 বছর 40 বছর আগে অ্যাটাক করতে পারছে, তার একটা কনটেক্সট ছিল যেখানে আমেরিকা ছিল সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মিলিটারি এবং ইকোনমিক পাওয়ার, এবং তারা যে কোনো যুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট করতো, কারণ তারা ওই সাপোর্টের মাধ্যমে তারা মিডল ইস্টকে কন্ট্রোল করতো। এখন তাদের মিডল ইস্টের কন্ট্রোল সম্পূর্ণভাবে আমেরিকার হারায় যাচ্ছে,